চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে রিকি পন্টিং বলেছিলেন এবারের আসরে বাংলাদেশের সম্ভাবনা কম। ক্যাপ্টেন নাজমুল শান্ত বলেছিলেন চ্যাম্পিয়ন হতেই যাচ্ছি। বাস্তবতা হলো টুর্নামেন্ট শুরুর 5 দিনের মধ্যে এলিমিনেট হয়ে যায় টিম টাইগার্স। নিজেদের পছন্দের ফরম্যাটে এক্সপোজ হয়ে যায় আসরের সেমিফাইনালিস্টরা। গেল আসরের 8 বছর পর ফিরেছিল আইসিসির প্রেস্টিজিয়াস এই টুর্নামেন্ট। টাইগাররা খুঁয়েছে প্রেস্টিজের পুরোটাই। বিশ্ব ক্রিকেটের চরম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কি অস্তিত্ব সংকটে পড়ে গেছে বাংলাদেশ? সমাধানের পথ কোথায়, কোথায় মিলবে, এই সব উত্তর খোঁজার চেষ্টা করব ৭১-এর মুখোমুখিতে। আপনাদের সাথে আছে আমি কোহিনুর কর্নার স্টুডিওতে। আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ এবং ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। দেব চৌধুরী এবং ইমরোজ আহমেদ দুজনকেই স্বাগত ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। শুরুটা যদি করতে চাই ইমরোজ আহমেদ আপনাকে দিয়ে, যেটা বলছিলাম যে একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট আইসিসির 8 বছর পর ফিরেছে। আমাদের অনেক আসলে আমাদের যদি বলি সমর্থকদের অনেক বেশি আমরা এক্সপেকটেশনের জায়গাটা অনেক বেশি ছিল, কারণ গেল আসলে আমরা সেমিফাইনালে খেলেছিলাম। সেই জায়গার থেকে সেখান থেকে আমরা 10 দিনেরও কম প্রিপারেশন নিয়ে একটা টুর্নামেন্ট খেললাম। এবং আপনার কাছে কি কোথাও মনে হয় কিনা যে পরিকল্পনার একটা বিশাল বড় ঘাটতি নিয়ে আমরা আসলে এই টুর্নামেন্টে অংশ নিয়েছি? ধন্যবাদ কণা। আসলে দেখুন যে যখন একটা ভালো রেজাল্ট হয়ে যায় আমরা অনেক গাফলতি, অনেক ভুল ত্রুটি ভুলেই যাই। বা যখনই রেজাল্টটা হয় না তখনই কিন্তু এগুলো আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা হয়, খোঁজা হয় এবং বিশ্লেষণ করা হয়। সব কিছু নিয়ে আমরা চর্চা করি এবং তেমনটাই কিন্তু এবারও হয়েছে। যেরকম ধরুন শান্তর মিডিয়াতে কথা বলা, অনেক বড় বড় কথা বলা। আমরা টি-20 করলাম, টি-20তে যখন এখানে বিপিএল হচ্ছে তখন অনেক কিছু হয়েছে, বাট তারপরেও বিপিএলটা ওয়াজ এ গুড সাকসেসফুল টুর্নামেন্ট এইবার। তো সব কিছু মিলিয়ে আমার কাছে আপনার প্রশ্নেতেই আপনি উত্তরটা দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে উই আর নট মেন্টালি রেডি ফর দিস টুর্নামেন্ট, বিকজ এখানে বাছাদের বাছা যারা তারাই কিন্তু গেছে 8টা টিম, এবং সবাই কিন্তু ওয়ার্ল্ড কাপের মতন অনেকেই কিন্তু এখানে সুযোগ পায় না। তাই সেই জায়গাটা থেকে আমাদের যতটুকু প্রিপারেশন নেওয়া ছিল, এটা শুধু আপনি আমি দেব আমরাই যে বলছি তা না, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে যদি আপনি দেখেন প্রত্যেকেই কিন্তু বাংলাদেশকে নিয়ে এই ক্রিটিসাইজটাই করেছে যে বাংলাদেশ ইজ আন্ডার প্রিপেয়ার্ড অ্যান্ড দে হ্যাভেন কাম ফর দিস টুর্নামেন্ট প্রপার প্রিপেয়ার্ড। কারণটাই ছিল আমরা টি-20 ফর্মেট থেকে গিয়েছি ওয়ান ডে ফর্মেটে। মেন্টাল যে একটা চেঞ্জ আপ, আপনি যে ফ্রম ট্রানজিশন ফ্রম টি-20 টু ওয়ান ডে এটা যে যাবেন, সেই জায়গাটার অনেক প্লেয়ারের অনেক খেলার শটে কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে তারা কিন্তু দে ওয়ার ইন টু দ্য ফিল্ড ওই রকমভাবে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে বিসিবিতে যারা আছেন তারা কেন একটা ওয়ান ডে টুর্নামেন্ট যাওয়ার আগে তারা হয় একটা ট্রাই সিরিজ খেলতো, বাইল্যাটারাল সিরিজ খেলতো, অথবা দেশের ভিতরেও যদি কোনো দল নিয়ে যদি কিছু একটা বড় রকম খেলে যেতে পারতো, কিছুটা প্রিপারেশন বেটার হতো। আর সব কিছু ছাপিয়ে যেটা বলার আছে সেটা হচ্ছে আমরা দেখছি সবসময় আমরা ওপেনিং স্লট থেকে শুরু করে নিচের দিকে যারা খেলছেন তারা আমাদেরকে ভুগাচ্ছেন, এবং কোনো সময় আমরা দেখছি আমাদের মানটা থেকে যাচ্ছে। শুধুমাত্র জাকের আলীর মতন ব্রিলিয়ান্ট পারফরমেন্স কিছু লোকজন করছেন। তৌহিদ হৃদয় একটা ইনিংস এক্সট্রিমলি ভালো খেলেছেন, রিশাদ ভালো খেলেছেন, সম্মানজনক একটা স্কোর হয়েছে। যেই জায়গায় মাঠে সম্মানজনক স্কোর, এই জায়গাটাই বলি দেব চৌধুরী, আমরা আর কতদিন সম্মানজনক স্কোরের জন্য খেলতে যাব? যেই জায়গায় প্রত্যেকটা দল আসলে জয়ের জন্য খেলে, সেখানে আরেকটা জায়গায় একটু মাইন্ডসেটের নিয়ে কথা বলতে চাই। যে অন্য দলগুলো যেখানে এবারের আসরে 300+ রান করবে এরকম একটা টার্গেট নিয়ে গিয়েছে, সেখানে আমরা হচ্ছি ডটের পর ডট খেলি। খুব 40 বল আমরা 2 ম্যাচে ডট খেলেছি। মানে অ্যাকচুয়ালি আমরা আসলে কি প্ল্যান নিয়ে মাঠে নামি? আচ্ছা, আমি অঙ্কে বরাবরই কাঁচা। 181 আর 159 যদি 340 হতো তাহলে 340 ডট খেলার আগে আমি মানে ইমরোজ ভাইয়ের একটা কথা ধরে প্রসঙ্গটা একটু ডিফারেন্ট ওয়েতে বলতে চাই। সেটা হচ্ছে যে আন্ডার প্রিপেয়ার্ড, এটা আপনি টক শোতে যখন আসবেন আপনি আন্ডার প্রিপেয়ার্ড আসে আপনি তোতলামি করবেন, আতলামি করবেন। ক্রিকেট মাঠ হতাই রিয়েলিটি হচ্ছে যে আপনি দেখেন পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ট্রাই নেশন সিরিজ খেলেছে। অস্ট্রেলিয়া, আমি জানি না খেলার এখন অবস্থা কি, আমরা যখন আলোচনা করছি তখন আফগানিস্তানের সঙ্গে ম্যাচ চলছে, আমি মোটামুটি নিশ্চিত যে অস্ট্রেলিয়া সহজেই ম্যাচটা জিতে নেবে। এর আগে কি হয়েছে, তারা পরপর 2টো সিরিজ পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে হেরেছে। ওয়ান ডে কিন্তু ঠিকই খেলেছে। অস্ট্রেলিয়া এখানে আসার আগে শ্রীলঙ্কার সঙ্গে খেলে এসেছে। সো জিনিসটা হচ্ছে কি যে বাংলাদেশ এই টুর্নামেন্টে যখন নামলো, আমি যদি ভুল না করি অলমোস্ট 2 মাস পরে তারা ওয়ান ডেতে খেলতে নেমেছে। তো হয় কি আমাদের দেশের প্লেয়াররা না একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে যখন সুইচ করেন তাদের ওই অ্যাডাপ্টেবিলিটির জায়গাটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের ক্রিকেটারদের তুলনায় বা টপ ক্রিকেটারদের তুলনায় একটু কম। এটা বরাবরই আমরা দেখে এসেছি, তাদের ওই প্রিপারেশনের দরকার হয়।
একই সঙ্গে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশ টিমের আন্ডার প্রিপেয়ার্ড, এটা একটা দিক। দ্বিতীয় যে দিকটা, এটা শুনতে খুব খারাপ লাগবে কিন্তু হার্শ রিয়েলিটি হচ্ছে টপ লেভেলে কম্পিট করার মতো প্লেয়ার আমাদের নাই। এই সত্যটা আপনি যখন মানবেন, আপনার জন্য যে কোনো আলোচনা সহজ হবে। আপনি যদি মনে করেন আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে 10 ম্যাচ খেলে 8টাতে কম্পিট করবেন, ইউ আর রং। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এই 5টা টিম গ্লোবাল স্ট্যান্ডার্ডে এক পাশে চলে গেছে, বাদবাকিরা আরেক পাশে, আমরা সেই আরেক পাশেরও পেছন দিকে নিচে। 2 টায়ার যদি আমরা বলি যে বাংলাদেশ সেকেন্ড টায়ারে এবং সেকেন্ড টায়ারও বাংলাদেশ নিচের দিকে, আপনি এটা তো ওয়েস্ট ইন্ডিজ আসতে পারে নাই, শ্রীলঙ্কা আসতে পারে না। আপনি লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা চিন্তা করেন, বাংলাদেশ 320+ করলো এবং সেই খেলা 46 ওভারে শেষ হলো। আমরা বারবার বলে আসছি আমাদের পেস ইউনিট খুব ভালো, আমাদের পেসাররা নতুন বলে উইকেট তুলতে পারে না। আপনি যদি মুস্তাফিজের কথা বলেন, আপনি লাস্ট 2023 বিশ্বকাপ, যেহেতু ওয়ানডে নিয়ে আমরা কথা বলছি, ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, এই 4 ম্যাচে মুস্তাফিজ কোনো উইকেট পায় নাই। সে অস্ট্রেলিয়ার সঙ্গে 1 উইকেট পাইছে, নিউজিল্যান্ডের সঙ্গে উইকেট পাইছে, একটা করে। আপনার টপ প্রিমিয়ার বোলার যখন 8 ম্যাচ খেলে 4 উইকেট পান বা 5 উইকেট পান, এর মধ্যে 3টা আবার আফগানিস্তান আর নেদারল্যান্ডসের সঙ্গে, দেন ইউ হ্যাভ সিরিয়াস প্রবলেম। আমরা কি এই ব্যাপারগুলো নোটিস করি না? আমরা নামের ভারে প্লেয়ারদেরকে বয়ে নিয়ে চলি। এই যে মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিমদের নিয়ে কথা হচ্ছে, পৃথিবীর যে কোনো ক্রিকেট সিস্টেম হলে টপ কান্ট্রি 2019 বিশ্বকাপের পর এদের চেহারা পর্যন্ত আপনি ন্যাশনাল টিমে দেখতেন না। 2023-এর পর তো মানে 100-র মধ্যে 200% কনফার্ম এটা। আপনারা তাদের বয়ে নিয়ে চলছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাচ্ছেন এবং দের ইজ এভরি চান্স বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পাকিস্তান আসার কথা শুনেছি, যদি আসে ওখানে খেলা দিতে পারে। সো এই যদি আপনার ক্রিকেট ট্রেডিশন হয়, আপনি যদি এভাবে চিন্তা করেন, এখন সমস্যাটা হয় কি যে আপনারা বিকল্প খোঁজেন, যে বিকল্প কোথায়? আপনি বিকল্প কাউকে সুযোগ দিলেই তার উপর ভরসা রাখলে বিকল্পটা তৈরি হবে। সো ওই সুযোগটা তো আমরা দিচ্ছি না। একই সঙ্গে আমরা সেই পুরনো মান্দাত্তামূলক ক্রিকেটিং সাইকোলজি নিয়ে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ইজ দ্য ওনলি টিম যারা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে 250 রান একবারের জন্য করতে পারে না, আমি 300 পর্যন্ত যাচ্ছিই না। সো এই যদি আপনার অবস্থা হয়, গত 3 বছরে বাংলাদেশ অলমোস্ট 63% ম্যাচেসে 130 রানের মধ্যে গড়ে 4 থেকে 5 উইকেট হারিয়েছে। আপনি কিভাবে ওয়ানডে ম্যাচটা জিতবেন? অন্যরা 350-র জন্য খেলে, আমরা 250-র জন্য খেলি। সো এখানে আসলে শান্ত বড় বড় কথা বলুক, ক্রিকেট বোর্ড থেকে বড় বড় কথা বলুক, ওইগুলো বড় কথাই থেকে যাবে, প্র্যাকটিক্যালি আপনি কিছু করতে পারবেন না। তাহলে দেব চৌধুরী, একটা তো তৈরি হয়েছিল বিশ্ব ক্রিকেটে যে বাংলাদেশ ওডিআইতে বেশ শক্তিশালী, সব বড় বড় দল নাকি বাংলাদেশকে সমীহ করে, করতো একটা সময় কোনা, মানে সেইটা তাহলে কি হয়ে গেল 2023-এর আগ পর্যন্ত? বা 23 বিশ্বকাপও খেলতে গিয়েছে আমরা খুব সম্ভবত সুপার লিগের 3 নম্বর দল হিসেবে, খুব সম্ভবত 23 বিশ্বকাপে গিয়ে আমরা একটা মানে তখনও আমরা দেখেছি বাংলাদেশ এক্সপোজড হয়ে যেতে ওডিআই ফরম্যাটে, এবং তারপর থেকে কিন্তু চলছেই। কি হয়ে গেল? আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে কি যে এটা আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই। লেটস সে বাংলাদেশের টপ প্লেয়ার কারা এ যাবৎকালে? আপনি সাকিবের কথা বলবেন, তামিমের কথা বলবেন, মুশফিক, রিয়াদ, বা এরাই তো ঘুরে ফিরে। তো আমাদের এখন ন্যাশনাল টিমের যে কোচ, তখন আমি 71 টিভিতে ছিলাম, একটা শো করছিলাম আপনার মতো। শো শেষ করে নিচে নামার পর তো কথা হচ্ছিল, তো সালাউদ্দিন স্যার বলছিলেন যে সবাই শুধু বলে আগামীর সাকিবকে, আগামীর তামিমকে। এই যদি হয় বাংলাদেশের ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের সাইকোলজি, তাহলে বাংলাদেশ ক্রিকেট আগাবে না। কেন আগাবে না? দেখেন, একটা ক্রিকেটিং সিস্টেমে একটা লেগাসি বিলং করার ব্যাপার থাকে। ভারতের দিকে যদি তাকাই বা পাকিস্তানের যদি দিকে তাকাই, আমি দেখিনি, আমি হানিফ মোহাম্মদের নাম শুনেছি, হি ইজ দ্য অনলি পার্সন যে একটা টেস্ট ম্যাচের 4th ইনিংসে 100 করছে। শুনে মনে হচ্ছে 300 রান, বাট দ্যাট ওয়াজ ম্যাসিভ ম্যান, ইট ওয়াজ লাইক এ মাউন্টেন, মানে অলমোস্ট ইম্পসিবল জিনিস করা, নিয়ার ইম্পসিবল, হারকিউলিয়ান টাস্ক। হানিফ মোহাম্মদের লেগাসি জাহির আব্বাসরা ধরে রেখেছেন। তারপর আমি যাদের খেলা দেখেছি, লেটস সে সাইদ আনোয়ার, লেটস সে ইউনুস খান কিংবা ইউহানা কিংবা ইনজামাম। সো আপনি দেখেন যে লেগাসিতে কোন কোন প্লেয়াররা এসেছে। সেম গোস টু ইন্ডিয়া। আপনি হয়তো সুনীল গাভাস্করের খেলা হয়তো আপনি দেখেছেন, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, আমি লেগাসিটার কথা বলছি। এখন আপনার নেক্সট জেনারেশনও যদি সাকিব তামিম হয়, আপনার ক্রিকেটটা আগাইলো না ভাই। আপনার দরকার এখন ক্রিস গেল, এবিডি ভিলিয়ার্স, আপনার দরকার এখন মুরালীধরন, শেন ওয়ার্ন, আর আপনি খুঁজতেছেন সাকিব তামিমরে, তাহলে তো মুশকিল। আপনার তো সিরিয়াস প্রবলেম আপনার থট লেভেলে। মানে ওই যে দেব, যে জিনিসটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত একজন কাকে আইডল ভাববো সেরকমই অনেকটা আমরা তৈরি করতে পারি না। আমরা কিন্তু কাউকে ছোট করতে চাই না। যেই মানুষগুলো আমাদেরকে ক্রিকেটে অনেক আশা যোগাইছে, সেই মানুষগুলোর কিন্তু আরো অনেক বড় কন্ট্রিবিউশন হওয়ার কথা ছিল, আরো অনেক বড়। অবশ্যই। যেমনটা ধরেন তামিম যেই ক্লাসের ব্যাটসম্যান ছিল, মুশফিক বলেন, মোহাম্মদুল্লাহ বলেন, দে কুড হ্যাভ গন মাচ হায়ার। কেন যায় নাই?
যদি আপনি খুঁজতে যান, আমার কাছে যেটা ব্যক্তিগত মানে এটা এগেন ইউ উইল কাম ব্যাক টু দ্যাট থিং পয়েন্ট, যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমরা কেউ কখনো খেলি না। আমাদের ডোমেস্টিক আজকেই দেখছিলাম কোথায় জানি যে আফগানিস্তান নিয়ে যে আমরা কথা বলছি, আফগানিস্তানে যে লেভেলের খেলা হয় ওই লেভেলের 10% খেলাও আমাদের দেশে হয় না। আমাদের দেশে ক্লাব ভিত্তিক খেলাগুলো হচ্ছে, একটা ক্লাব প্রিমিয়ার ডিভিশনে বলেন, ফার্স্ট ডিভিশনে বলেন, কয়টা ক্লাব খেলছে, কয়টা প্লেয়ার খেলছে, ঘুরে ফিরে একই প্লেয়ার। এবং আমাদের জাতীয় দলে যারা খেলছেন তারা অনেকেই কিন্তু অনীহা প্রকাশ করেন এই খেলাগুলো খেলার জন্য। ইন্টারন্যাশনাল খেলায় যখন যে আপনি ফেল করেন, আপনি ইউ গেট কনফার্মেশন অফ ইউর পজিশন ফর ফিউ ডেজ। কালকে আপনি একজনকে বাদ দেন, পরশুদিন দেব এখন ব্যাংকার, দেব ইজ নট এ জার্নালিস্ট, বাট জার্নালিস্টরা লেগে যাবে ওনাকে কেন বাদ দেওয়া হলো। এই উত্তর দিতে দিতেই বিসিবি মারা যাচ্ছে। আমাদের হয় কি, যিনি যখন দলের বাইরে থাকেন তিনি সবার কাছে খুব প্রিয় পাত্র হয়ে যায়, খুব ভালো প্লেয়ার হয়ে যান। এবং বাংলাদেশ টিমের সবচেয়ে ভয়ঙ্কর পার্টটা হচ্ছে এখানে দলে ঢোকার জন্য কাউকে খুব ভালো কিছু করতে হয় না, ভেতরে থাকারা এত বাজে পারফর্ম করেন যে আলটিমেটলি ও বাদ পড়ে আরেকজন। সো আমি যেটা বলছিলাম যে এই যে ক্রিকেট সিস্টেমটা, এই ক্রিকেট সিস্টেমটাই না কোনো সাস্টেইনেবল একটা ভালো ক্রিকেটিং নেশন তৈরি করার জন্য গুড এনাফ না কোনো। আপনার ইমরুল ভাই যেটা বললেন যে ডোমেস্টিক স্ট্রাকচার, আপনার লোকাল ক্রিকেট আপনার যে স্ট্রাকচার সেগুলোর ডেভেলপমেন্ট, রুট লেভেল থেকে একদম ছোট বাচ্চাদের যার বয়স 7, 8, 12 বছর, সেখানে কোচিং স্টাফে খুব ভালো কোচ এনগেজ করা, তাদের ফ্যাসিলিটি, এগুলো আলাদা একটা ব্যাপার। তো আপনি শুধু ন্যাশনাল টিমটাও চিন্তা করেন, সেখানে হয় কি আমাদের প্লেয়াররা যে তামিম কিংবা রিয়াদরা কেন গ্লোবাল লেভেলে গেল না, আমার একটা জিনিস বরাবরই মনে হয়েছে যে আমাদের প্লেয়াররা অল্পতে সন্তুষ্ট হয়। লেটস সে আমি একটা 40 করলাম, সেফ। 10 ম্যাচ পরে একটা 100 করলাম, সেফ। তো এই যে সাইকোলজি, এটা কিন্তু চলে আসে। এই যে শান্ত, আমি এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং মনে হয়েছে। আমি ক্ষুব্ধ হয়েছে বলবো না, আমার কাছে খারাপ লেগেছে, কারণ শান্তকে আমি খুব হাইলি রেট করি অ্যাজ এ ক্রিকেট থিঙ্কার, অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ক্যাপ্টেন। আমার দেশের এবং শান্ত সিস্টেম থেকে উঠে আসে, বাংলাদেশ ক্রিকেটের প্রপার সিস্টেম থেকে উঠে এসেছে। 15, 17, 19, এ টিম, এইচপি সবকিছু কভার করে ন্যাশনাল টিমে এসে ক্যাপ্টেন হয়েছে। হি ডিজার্ভস ইট। শান্তর মতো মানুষ কিংবা তার ফেসবুক পেজ, এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই একটু বেশি অ্যাক্টিভ থাকে, যে 70 স্ট্রাইক রেটে আপনি 77 করে এমন একটা স্ট্যাটাস দিলেন যে স্ট্যাটাসটা সহজ বাংলা অনেকটা এরকম যে আপনি সবাইকে চুপ করিয়েছেন। ভাই, অন্যরা 150 রান করে স্ট্যাটাস দেয় না। সব জিনিসটা হচ্ছে কি, আপনি 70 স্ট্রাইক রেটে সন্তুষ্ট এবং সেটা 77 রান করে আপনি মনে করছেন নিজস্ব সন্তুষ্টি জায়গা। সো এটা আপনাকে ওই টপ জায়গাতে নিয়ে যাবে না। আমরা এক্সপেক্ট করি যে আমাদের প্লেয়াররা দারুণ কিছু করবে। লেটস সে মেহেদী হাসান মিরাজ, অনেকেই মনে করেন মেহেদী হাসান মিরাজ ক্যান বি নেক্সট সাকিব আল হাসান। আই এম টেলিং ইন দিস শো ইন লাইভ, হি উইল নেভার বি এ সাকিব আল হাসান। ওইটা হবার মতো মেন্টাল স্ট্রেংথ কতটুকু আছে জানি না, কিন্তু সেটা পারফর্ম করার মতো যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটিটা মেহেদী হাসান মিরাজের মধ্যে আছে বলে আমার মনে হয় না। কিন্তু আমরা বিশ্বাস করি তিনি সাকিব আল হাসান হবে। তো জিনিসটা হচ্ছে কি, যে আপনি কাকে পিক করছেন, কেন পিক করছেন, ওই জায়গাতে তিনি ফিট ইন করছেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা হাতুরু সিংহের দোষ দেবেন, আপনারা রাসেল ডমিঙ্গোর দোষ দেবেন, আপনারা মিনহাজুল আবেদিন নান্নুর দোষ দেবেন। ভাই, এখন তো কেউই নাই। আপনারা তো চ্যাম্পিয়ন হওয়া যেতে হচ্ছেন না কেন? আপনি গ্রুপ পর্বের সব, পাকিস্তানের সাথে কি হতো আমরা জানি না, কিন্তু যে দুটো ম্যাচ বাংলাদেশ হেরেছে, বাংলাদেশ টিমের সন্তুষ্টির জায়গা হচ্ছে অপোনেন্টকে 46-47 ওভার পর্যন্ত নিয়ে গেছে। ইউ সিরিয়াসলি কিডিং মি ম্যান? এটা হইতে পারে না, ইম্পসিবল। এটা তো ধরো, এটা জিম্বাবুয়ে যদি বলতো তাহলে ঠিক আছে। তা আমাদের অবস্থা যে অনেকে লিখছে অনেক জায়গায়, যে সেটা হচ্ছে যে আমরা কি জিম্বাবুয়ের পথে হাঁটছি, এই জিনিসটা নিয়ে কিন্তু সবাই এই কথাটা তো আসলে বলেছে বাংলাদেশের যে টিমের পারফরম্যান্স অ্যানালিস্ট সাবেক মোহসেন শেখ, তিনি নিজেই বলেছেন যে বাংলাদেশের যে আসলে এই মুহূর্তে যে পথে এগোচ্ছে তাতে আসলে তারা জিম্বাবুয়ের ক্রিকেটের মতোই হয়ে যাবে। কিন্তু জিম্বাবুয়েতে তো আসলে অনেক সমস্যা ছিল, তাদের সবথেকে বড় সমস্যা তাদের দেশের অস্থিতিশীলতা এবং তাদের অর্থনৈতিক সমস্যা। আমাদের তো তার কোনোটাই নেই, তাহলে কেন আমরা আসলে প্ল্যান করতে পারছি না? আমি দেবের কথা ধরেই আমি যদি বলি, আমি সেটা বলছি যে আমরা অল্পতে সন্তুষ্টি হচ্ছে, এটা একটা। আর আরেকটা হচ্ছে অবশ্যই আমাদের প্ল্যানিংয়ে ভুল আছে। আমরা খুব ডিপেন্ডেন্ট হয়ে যাই, দেবকে ছাড়া খেলানো যাবেই না। আপনাকে কিন্তু ইউ হ্যাভ টু গিভ রেস্ট, আপনাকে রিসাইকেল করার একটা ব্যবস্থা রাখতেই হবে, রোটেশন করার ব্যবস্থা রাখতে হবে। আপনি ধরে নেন আমরা নন পারফর্মিং লিজেন্ডস যারা আছেন অনেকেই, তাদেরকে যখন আপনি দলে নিবেন, দের ইজ নো জাস্টিফিকেশন তাকে বেঞ্চে বসিয়ে রাখার। আপনি বসাতে পারবেন না, তাকে খেলাতেই হবে। এবং যখনই খেলাচ্ছেন, হি ইজ ফেইলিং অ্যান্ড কনফিডেন্স লেভেল আরও নিচে চলে যাচ্ছে। বয়সের সাথে সাথে বিরাট কোহলি ইজ নট ফাইন্ডিং ইজ সেন্টার অফ দি ব্যাট। বিরাট কোহলি অলওয়েজ
কি বলে কাভার ড্রাইভ করতে যে আউট হচ্ছে, এটা নিয়ে বিরাট ক্রিটিসিজম হচ্ছে। একটা সময় মানুষ তার এই কাভার ড্রাইভ দেখার জন্য বসে থাকতো, এখন হি ইজ মেকিং মিস্টেক, এটা হবেই। তো সেটাই যদি হয়, তা আপনি যখনই একজন পুরাতন প্লেয়ারকে নিচ্ছেন, এটা আপনার আস্থার অভাব। এবং আরেকটা ছেলেকে, জাকির আলীকে আপনি যখন চান্স দিয়েছেন, আই রিমেম্বার এক্স্যাক্টলি সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে জাকির আলীর চেহারাটা বোধহয় খারাপের জন্য নেওয়া হচ্ছে না দলে। জাকির ইয়েট হি হ্যাজ প্রুভেন হি ইজ এ গাটসি প্লেয়ার। এখন তাকে আপনি টেস্ট খেলাবেন কি ওয়ানডে খেলাবেন, T20 খেলাবেন, লিভ ইট টু দি কোচ, তাদেরকে সিলেক্ট করতে দেন। বাট দেয়ার আর মেনি আদার প্লেয়ার্স, আই এম শিওর, আই বিলিভ দ্যাট, যে যদি আমি জায়গাটা না ছাড়ি, দেব কখনোই ঢুকতে পারছে না। দেবের বয়স 23 থেকে 25 হয়ে যাচ্ছে, 27 হয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল এক্সপোজার সে পাচ্ছে না। যেই সময় ওনাকে দেওয়া হচ্ছে তখন তার পরন্ত সময়, সেই সময়টা থেকে হয়তো পারে না। অনেকে হয়তো এক্সাম্পল দিবে যে অস্ট্রেলিয়াতে তো 32 বছর বয়সেও প্লেয়ারদের অভিষেক হচ্ছে, হতেই পারে। অস্ট্রেলিয়ার স্ট্রাকচারে একটা প্লেয়ার বছরে কতগুলা খেলা খেলে, আর আমরা কয়টা খেলি, তারপরে আবার অনীহা প্রকাশ করি আমরা, যেন আমরা NCL খেলবো না, আমরা লিগ খেলাটা খেলবো না, কারণ উই পিক অ্যান্ড চুজ, বিকজ আমরা হাতে গোনা কয়েকজন প্লেয়ার, তাদের আমি কিন্তু এটা কোনো প্লেয়ার যারা আছেন জাতীয় দলে তাদের অনেক কন্ট্রিবিউশন আছে, তাদেরকে অসম্মান করে বলছি না। সিস্টেমটা দেব যেটা বলছিল, যদি কম্পিটিটিভ হয় তখনই দেখবেন যেই প্লেয়ারটা এখন খুব সন্তুষ্টিতে আছে 77, 78, 81 রানে, তিনি তখন বলবেন আমি 100 না করলে কিন্তু আই এম নট দেয়ার। আপনি যদি ভারতে একটু কোনো বলেনি, ভারতের যদি আপনি লোকাল খেলাগুলো দেখেন, আমার যতটুকু মনে হয়, আমি একদিন পড়ছিলাম, ওদের একটা দিনে 20,000 খেলা হয়। মানে ভারতের, অফকোর্স ভারত অনেক বড় দেশ, তাদের 20,000 খেলায় কতগুলো প্লেয়ার খেলছে আপনি বলুন। আপনি তো হ্যান্ড পিক করলেও ওইখান থেকে যে ম্যাচুরিটি আপনি পাচ্ছেন, আমাদের প্লেয়ারদের সেটা হচ্ছে না, বিকজ আমাদের কম্পিটিটিভ খেলা মিনিমাম। আমাদের ঘরোয়া কোনো ক্রিকেট নেই। আপনি যেটা আসলে বলছিলেন যে আফগানিস্তানে তো আমরা রিসেন্টলি যেটা দেখলাম যে তাদের 7টা টুর্নামেন্ট হয়, যেখানে আমাদের আসলে হওয়ার কোনো চান্সই নেই, এবং হয় না, যেটাও হয় সেটা আসলে মান নিয়ে তো প্রশ্ন আসলে সবসময় রয়ে যায় যে কয়টা প্লেয়ার আমরা প্রত্যেক বছর পাই। এবার আমরা অস্ট্রেলিয়া কোনা যদি আপনি দেখেন, এই গ্রুপের যে খেলাগুলো হয়, ওরা উইকেন্ড টু উইকেন্ড খেলে। মানে আপনি শনিবার দিন তারা খেলেন, এই শনিবারে আপনি 90 ওভার ব্যাটিং করবেন, পরবর্তী শনিবারে আরেকজন 90 ওভার ব্যাটিং করবে। যদি আপনি আউট করতে, সবকিছু আসলে একটা সিস্টেমের মধ্য দিয়ে প্ল্যানের ভিতরে রাখতে হবে, আপনাকে না রাখলে আই ডোন্ট নো।